ইউনূসের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের যত অভিযোগ, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ১৮ মাসের অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে উত্থাপিত বিভিন্ন সাংবিধানিক এবং ফৌজদারি অভিযোগের আইনি পর্যালোচনা, জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ, সংবিধানের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সুবিধা গ্রহণ এবং বিচার বিভাগের নিরপেক্ষতা সংক্রান্ত বিতর্ক নিয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি আজ আমরা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক এবং আইনি ইতিহাসের অন্যতম একটি স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ২০২৪ সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গঠিত অন্তর্বর্তী সরকারের প্রায় ১৮ মাস পরিচালনা করে। এই শাসনকালে রাজনৈতিক প্রভাব ও সিদ্ধান্ত নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন বিএনপির সংসদীয় সরকার এবং বিভিন্ন আইনি বিশ্লেষকদের তরফ থেকে অভিযোগ তোলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের আমলে গৃহীত বেশ কিছু অধ্যাদেশ, সংবিধান সংশোধনের প্রস্তাব, প্রশাসনিক সিদ্ধান্ত প্রচলিত সাংবিধানিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক ছিল। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সংবিধানের ৭ ও ৭ ক অনুচ্ছেদ, মৌলিক অধিকারের ধারা, অধ্যাদেশ জারির আইনগত সীমারেখা এবং ক্ষমতার অপব্যবহারের দাবিসমূহের উপর একটি পূর্ণাঙ্গ আইনি এবং নিরপেক্ষ সমীক্ষা আমরা বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ সংবিধানের ৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীনেই কার্যকর হবে। বাটপার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রথম প্রধান অভিযোগটি হলো সংসদ ব্যতিরেকে অধ্যাদেশ বা অধ্যাদেশের মাধ্যমে সংবিধানে বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫, ১৩ নভেম্বর ২০২৫ সালে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা এই সনদের মাধ্যমে সংবিধানে ৮৪টির বেশি পরিবর্তনের প্রস্তাব রাখা হয়। ১৪২ অনুচ্ছেদের আইনি বাধ্যবাধকতা। সংবিধানের ১৪২ অনুচ্ছেদে স্পষ্ট উল্লেখ আছে যে সংবিধানে কোনো বিধান পরিবর্তন বা প্রতিস্থাপনের ক্ষমতা কেবল জাতীয় সংসদের ২/৩ ভোটে গৃহীত আইনের মাধ্যমেই সম্ভব। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে সংবিধানের বহাল থাকা অবস্থায় নির্বাচিত সংসদ ছাড়া এই ধরনের আদেশ জারি সংবিধানের ৭ ক অনুচ্ছেদ ১ ও ২ ধারা মূল চেতনার পরিপন্থী, যেখানে সংবিধান পন্থার সংবিধান স্থগিত বা রহিত করার চেষ্টাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থকদের দাবি ছিল অভ্যুত্থান পরবর্তী বিশেষ রাজনৈতিক পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে ডক্ট্রিন অফ নেসেসিটি নীতির আলোকেই এই সব সংস্কারের রূপরেখা তৈরি করা হয়েছিল বলে তারা বলার চেষ্টা করেছে। সংবিধানের ৩য় ভাগে অনুচ্ছেদ ২৬ থেকে ৪৭ নাগরিক মৌলিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। ১৮ মাসের শাসনকালে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মৌলিক অধিকার হরণের বেশ কিছু সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপিত হয়েছে, যেগুলো হচ্ছে: ১ নম্বর, আইনের দৃষ্টিতে সমতা এবং আশ্রয় লাভের অধিকার, যা অনুচ্ছেদ ২৭ এবং ৩১ রয়েছে। বিচার ছাড়া বিপুল সংখ্যক মানুষকে দীর্ঘ সময় আটকে রাখা বা ব্যক্তিগত আক্রোশে ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার অভিযোগ উঠেছে, যা সংবিধানের মৌলিক কাঠামোর বিপরীত। ২ নম্বর, মত প্রকাশ এবং সংবাদপত্রের স্বাধীনতা, অনুচ্ছেদ ৩৯। গণমাধ্যম কার্যালয়ে হামলা, সাংবাদিকের পেশাগত কাজে বাধা প্রদান এবং স্বাধীন চিন্তা প্রকাশের উপর মব কালচার বা সংঘবদ্ধ চাপ সৃষ্টি মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মানবাধিকার সংস্থাগুলো উল্লেখ করেছে। ৩ নম্বর, পেশা এবং সামাজিক জীবনের অধিকার নিয়ে যেটা রয়েছে অনুচ্ছেদ ২৮ এবং ৪০। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সরকারি কর্মচারীদের জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা, বাউল মাজার সংস্কৃতির উপর হামলা আক্রমণের মতো ঘটনা রাষ্ট্রের নিষ্ক্রিয়তাকে বৈষম্যমূলক আচরণ হিসেবে অভিহিত করা হয়েছে। আইনি দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র যখন নাগরিকদের মৌলিক অধিকার সুরক্ষায় ব্যর্থ হয়, তখন সেই দায়ভার তৎকালীন শাসক প্রধান এবং শাসনের উপর এসে বর্তায় এবং পড়ে বলেই আমরা জানি, এবং সেটাই হচ্ছে মূল কথা। সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদ অনুযায়ী বিদেশের সাথে সম্পাদিত সকল চুক্তি রাষ্ট্রপতির কাছে পেশ করতে হবে এবং রাষ্ট্রপতি তা জাতীয় সংসদে পেশ করার ব্যবস্থা করবেন। ডক্টর ইউনূস সরকারের মেয়াদে শেষ দিকে বেশ কয়েকটি বড় ধরনের আন্তর্জাতিক ও সামরিক চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত সামনে এসেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং চীনের সাথে যৌথ ড্রোন কারখানা স্থাপনের G2G চুক্তি, পাকিস্তান ও চীন থেকে যুদ্ধবিমান, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন এবং তুরস্ক ও যুক্তরাষ্ট্র থেকে হেলিকপ্টার সংগ্রহের সামরিক প্রস্তাবনা। সমালোচকদের দাবি, সংসদ অনুপস্থিত থাকা সত্ত্বেও এবং রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে অবহিত না করে এসব দীর্ঘমেয়াদী সামরিক ও অর্থনৈতিক চুক্তি সম্পাদন করা সংবিধানের ১৪৫ ক অনুচ্ছেদের অলিখিত লঙ্ঘন। অন্যদিকে সরকারের পক্ষে বলা হয়েছিল যে জাতীয় নিরাপত্তা ও সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের স্বার্থে এসব নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রধান উপদেষ্টা পদে আসীন থাকা অবস্থায়
বাটপার ইউনূসের ব্যক্তিগত ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিশেষ অনুমোদন দেওয়ার বিষয়টি দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পর্যালোচনার দাবি রাখে। অভিযোগসমূহের মধ্যে উল্লেখযোগ্য: গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন। ২০২৪ সালের ডিসেম্বরে আবেদন জমা দেওয়ার অল্প সময়ের মধ্যে গ্রামীণ ট্রাস্টের অধীন গ্রামীণ বিশ্ববিদ্যালয় অনুমোদন পায়। লাইসেন্স ও কর মওকুফ। গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেস জনশক্তি রপ্তানি লাইসেন্স, সমাধান সার্ভিসেস পিএসপি লাইসেন্স এবং গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে কমিয়ে 10% নামিয়ে আনার সিদ্ধান্ত। দণ্ডবিধি 1860 এর 166, 167 এবং 168 ধারা এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5 এর 2 ধারা অনুযায়ী কোনো পাবলিক সার্ভেন্ট বা সরকারি পদে আসীন ব্যক্তি যদি নিজের বা নিজ প্রতিষ্ঠানের জন্য বেআইনি সুবিধা গ্রহণ করেন তবে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে। এছাড়া দায়িত্ব নেওয়ার পরপরই তার বিরুদ্ধে থাকা বিভিন্ন আয়কর ও শ্রম আইনের মামলাগুলো তড়িঘড়ি খালাস ও বাতিল করা নিয়ে বিচারিক হস্তক্ষেপ অভিযোগও উঠেছে। দর্শক, প্রশাসনিক অবহেলার কারণে নাগরিক জীবনের ক্ষতির বিষয়টি আইনি বিশ্লেষণের সামনে আনা হয়েছে। দণ্ডবিধি ৩০৪ এর ক ধারা অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর গাফলতি বা অবহেলামূলক আচরণের ফলে কারো মৃত্যু ঘটলে বা বেপরোয়া কাজের মাধ্যমে মৃত্যুর অপরাধ বিবেচিত হয়। 18 মাসে শাসনকালে হামের টিকাদান কর্মসূচি ব্যাহত হওয়া বা স্বাস্থ্য খাতের প্রশাসনিক ব্যর্থতার জন্য সরকারের নীতি নির্ধারকদের নীতিগত দায়ভার কতটুকু সে বিষয়ে আইন অঙ্গনে আলোচনা চলছে বলে জানা যাচ্ছে। বর্তমানে সুশীল সমাজ ও আইনজ্ঞদের মূল প্রস্তাব হলো বাটপার ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উত্থাপিত এই সকল সাংবিধানিক ও প্রশাসনিক অভিযোগের সত্যতা যাচাই করতে একটি নিরপেক্ষ ও স্বাধীন কমিশন গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা। দর্শক, এই যখন অবস্থা, আমরা পরিশেষে একটা কথাই বলতে পারি, যে কোনো দেশের শাসন ব্যবস্থার আইনের শাসন এবং সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার অভ্যুত্থান পরবর্তী বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে দায়িত্ব নিলেও তাদের শাসনকালে গৃহীত সিদ্ধান্তগুলো সাংবিধানিক সীমার ভিতরে ছিল নাকি ক্ষমতার অপব্যবহার ঘটেছে তা নিরপেক্ষ তদন্ত ও বিচারিক বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট হওয়া রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য জরুরি। এই সাংবিধানিক বিতর্ক আমাদের যৌক্তিকতা এবং উত্থাপিত আইনি অভিযোগগুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কি সেটা আমাদের জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের এই মতামত আমাদেরকে জানাবেন। ভিডিওটি লাইক ও শেয়ার করে তথ্য অনুসন্ধানী এ আলোচনায় অংশ নিন। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। এবং সর্বশেষ যে বার্তাটা আমি দেই সেটা বার্তাটা আবারও দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে মেয়ে থাকে তবে তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের হাত থেকে নিরাপদ রাখুন এবং সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।